আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। ঢাকা শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সরকারের কাছে জ্বালানি তেলের যে মজুদ আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব, এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জনপ্রত্যাশা ও জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সরকার, জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণ করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইতিহাসের শিক্ষা গ্রহণ ও চর্চার মাধ্যমে সুশাসন নিশ্চিতের গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জানালেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ জন। এবং হাবিবুল বাশার সুমনকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ঈদের পর প্রথম দিনই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন। সভায় ঢাকার অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নাগরিক দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি অফিস আদালত। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে রাজধানীতে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের ব্যস্ততা এরই মধ্যে শুরু হয়েছে। তবে কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি শেষ হলেও কাজের ব্যস্ততা তেমন ছিল না। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। ঈদ উল ফিতরের ছুটির শেষে আজ দেশের সরকারি বেসরকারি অফিসগুলোতে শুরু হয়েছে স্বাভাবিক কর্মদিবস। ছুটি কাটিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। স্বাভাবিক ছন্দে ফিরছে নগর জীবন। তবে গ্রামে স্বজনদের রেখে আসায় মন কিছুটা খারাপ, তবুও কাজের প্রয়োজনটা সবার আগে। গ্রামে হচ্ছে কি বাবা মার সাথে ঈদ করেছি, অবশ্যই ভালো লেগেছে। আসার সময় অবশ্যই একটা ইমোশনাল সিচুয়েশন ক্রিয়েট হয়। হ্যাঁ, বাট তবু কাজের প্রয়োজনে হচ্ছে গিয়ে চলে আসতে হয়। আজকে আমরা 7 দিন পরে অফিসে এসে সবার সাথে, আমাদের কলিগদের সাথে, সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করছি। এদিকে অফিস পাড়াগুলোতে উপস্থিতির হার প্রথম দিন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচাঞ্চল্য বাড়তে দেখা গেছে।
ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে, কাজে ফিরেও সন্তুষ্টি জানান কর্মকর্তারা। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাহক সমাবেশ যথেষ্ট আছে, সব মিলিয়ে ভালোই লাগতেছে। লেনদেনের সময় তো সকাল 10টায়, দেখা গেছে যে সকাল 10টা থেকেই আমাদের গ্রাহক চাপ যথেষ্ট। ঈদের ছুটি অনেক দিন হওয়াতে যখন ছুটিতে গিয়েছি, অনেক ঘুরেছি ফিরেছি, এখন হচ্ছে খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছি। ব্যাংকে আসার সাথে সাথেই ব্যাংকের গেটে যথেষ্ট গ্রাহক আমি পেয়েছি, সার্ভিসও ভালো দিতে পারছি। সব মিলিয়ে ছুটি শেষে প্রথম কর্মদিবস এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। আর স্বাভাবিক লেনদেন করতে পারায় গ্রাহকরাও সন্তুষ্টি জানান। ঈদের পর সবাই একটু ছুটিতে রিল্যাক্স, লোকজন কম আছে, কাজের ঝামেলা কম, তাই আমরা একটু ভালো সেবা পাবো এই আশা করি। তাড়াতাড়ি আমরা কাজটা শেষ করতে পারবো। ভালো লাগছে, সবাই আসছে, কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মনে হচ্ছে। ছুটির আমেজ কাটিয়ে ধীরে ধীরে অনেকে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নতুন উদ্যমে কাজে যোগ দিয়েছেন। গভর্নমেন্ট যেভাবে সবসময় ছুটি অ্যানাউন্স করে, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সেটাকে ফলো করার চেষ্টা করি। সো হয়তো দেখা যাচ্ছে যে অনেক কর্পোরেট অফিস এই দুদিন বন্ধ রেখেছে, কিন্তু আমরা গভর্নমেন্টের রুলস যেহেতু ফলো করি, সেক্ষেত্রে আমরা সেই জন্য খুলেছি। আর আমাদের এমপ্লয়িরা এটার সাথে অভ্যস্ত, এর জন্য হচ্ছে যে আমার মনে হয় না কারো মন খারাপ। আর কাজ করতে হবে, কাজ করলে সামগ্রিকভাবে দেশের ডেভেলপমেন্ট হবে, এটার কথা ভেবে আমরা সবসময় কাজকে ফোকাস দেই। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মীরা উপস্থিত হলেও পুরোপুরি কাজ শুরু হয়নি, যদিও আগামী কয়েকদিনের মধ্যেই সব কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। কলিগদের সাথে অনেকদিন পরে দেখা করতে পারছি, কাজ করতে এসে খুবই ভালো লাগছে। সার্বিকভাবে বলা যায়, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে কিছুটা ধীরগতির মধ্য দিয়ে শুরু হলেও দেশের কর্মচাঞ্চল্য দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরবে। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। ঈদ পরবর্তী সচিবালয়ে আজ কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। দিনের প্রথমার্ধে আজ সাংবাদিকদের ব্রিফিং করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। জ্বালানি মন্ত্রী বলেন, সরকারের কাছে পর্যাপ্ত তেল মজুদ আছে, এখন এই দাম বাড়ানোর পরিকল্পনা নেই। শারমিন ইসলাম মেধার প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতরের 7 দিনের ছুটি শেষে কর্মব্যস্ত হয়ে উঠছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। আজ সকাল 9টায় সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সহ সচিবালয়ের কর্মকর্তারা। সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সরকার রেশনিং তুলে নেওয়ার পর অনেক পাম্পে রেশনিং বা সীমিত পরিমাপের জ্বালানি তেল দিচ্ছে। সরকারের কাছে যা মজুদ আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব। এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় শেষ করে ফেলছে, তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে বসেছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবে। এইভাবে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, এবারের ঈদে হাসপাতালে রোগীরা ভালো সেবা পেয়েছে, পাশাপাশি মশা নিধনে 2 সিটি কাজ করবে বলেও জানান তিনি। রোগীরা বলেছে আগের চাইতে আমরা সরকার আসার পরে অনেকটা উন্নত হয়েছে, ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, মেডিসিন সাপ্লাই এবং খাওয়ার মান আমি নিজে চেখে দেখেছি, খাওয়ার মতো ভালো খাবার দিয়েছি। ঈদের জন্য আমাদের কথা মতো আমরা সবাই মিটিং করেছিলাম, উন্নত মানের খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকে আমরা মাননীয় প্রতিমন্ত্রীর সহ আমরা হসপিটালগুলি আমরা ভিজিট করেছি, ভালো পেয়েছে, সার্ভিস আগের চাইতে উন্নত হয়েছে। গতকাল আপনারা দেখেছেন সকালে নরসিংদী হাসপাতালে র্যাবকে দিয়ে প্রায় 16 জনের মতন গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 6 জনকে জেল দেওয়া হয়েছে, বাকিগুলিকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে আন্ডারটেকিং, যে আর দালালি করবে না। প্রত্যেক হসপিটালে এই কাজটা চলছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বের এত সংকটের মধ্যেও দেশের মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পেরেছে। এবার ঈদ উপলক্ষে জ্বালানির সংকট দেখা যায়নি, সড়কে কোনো বিশৃঙ্খলা ছিল না, কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ শোনা যায়নি। তিনি বলেন, সামনে যদি কোনো সংকট দেখা দেয় তাহলে সবাইকে নিয়ে এটি মোকাবেলা করা হবে। এই 1 মাসের মধ্যে রমজান মাস ছিল,
এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা দেখেছেন, কিন্তু এরকম তেলের জ্বালানি সংকট কিন্তু পরিবহনে কোনো সমস্যা হয় নাই এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করেছি, কিন্তু সরকার তো একা পারবে না, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সবাই মিলে আমরা সংকট থেকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কাজী শারমিন ইসলাম মৃধা, বিটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সরকার। জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণ করা হবে। আজ সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেয়া হয়েছে, সেটি সরকার গ্রহণ করবে। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময় জারি করা 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ম হচ্ছে 30 পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে। এবং যেহেতু পার্লামেন্টে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, তো কার্যপ্রণালী বিধি অনুসারে বিশেষ কমিটি গঠনের নিয়ম আছে, সেটা করে দেওয়া হয়েছে প্রথম দিনে। সেটার বৈঠক আজকে এখনই 11টার সময় হবে। সেখানে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হয় সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায়। জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। এছাড়া আরও অন্যান্য বিষয় আছে যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কিভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যায়, অথবা কোনটা আমরা হয়তো বিলম্বে আরও সংশোধনী আনতে হবে, সেটা ওভাবেই ফয়সালা করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত। এটা 30 দিনের ভিতরে ফয়সালা করতে গেলে অলরেডি আমাদের অধিবেশন 12 তারিখ বসেছে, পরবর্তী অধিবেশন বসবে 29 তারিখ। এর মধ্যে প্রায় 15 দিনের মতো সময় আমরা অতিবাহিত করছি। বাকি 15 দিনের মধ্যে যা করা যায় সেইটুকু আমরা ব্যবস্থা করব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের উপস্থিতিতে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টাকে মন্ত্রণালয়ে স্বাগত জানান। তথ্যমন্ত্রী বলেন, ডাক্তার জাহিদুর রহমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত মূল্যবান সংযোজন। তিনি আশা করেন, ডাক্তার জাহিদুর রহমানের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। পৃথিবীতে পরিবর্তনের যে ডেনসিটি, তাতে কিন্তু গত 30 বছরের পরিবর্তনের ডেনসিটি অন্য যে কোনো ডেনসিটির চাইতে অনেক বেশি ঘন। এত কম সময়ের মধ্যে এত দ্রুত পরিবর্তন হতে পারে, যে পরিবর্তন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে এই পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে, সভ্যতার ইতিহাসে কিন্তু বিশ্লেষণ করলে তা দেখা যায় না। অতএব আমাদের কিন্তু পরিকল্পনা করার সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করার সময়, বিশ্লেষণ করার সময় কিন্তু আমাদের এই বিশেষত্বটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এই বিশেষত্বের মধ্যে যে সীমাবদ্ধতাগুলি আমরা বহন করছি, আমরা যদি এই ব্যাপারে সজাগ না থাকি, বিনয়ী না থাকি, তাহলে কিন্তু খুব সঠিক পথটা কিন্তু আমরা পাবো না। অপ্রয়োজনীয় কোনো ইগো
সাইকি যদি আমাদের মধ্যে কাজ করে তাহলে কিন্তু ট্রান্সফরমেশনের মোশনের সঙ্গে কিন্তু আমরা খাপ খাওয়াতে পারবো না। আমি আশা করি যে তাহলে আমাদের সম্মিলিতভাবে আমাদের সকলের কাজের মধ্যে খুব দ্রুত সিনক্রোনাইজ করতে পারবো, আমরা খুব দ্রুত টিম ওয়ার্ক ডেভেলপ করতে পারবো এবং অভীষ্ট লক্ষ্যটা সম্পর্কে কিন্তু আমরা একটা কালেকটিভ টার্গেট ডেভেলপ করতে পারবো। ডাক্তার জাহিদুর রহমান তথ্য মন্ত্রণালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসে সেই সরকারকে জনগণের জন্য কাজ করতে হবে এবং বর্তমান সরকার সেভাবে কাজ করবে। উপদেষ্টা তথ্য প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ মাধ্যমের প্রসারের কথা উল্লেখ করে বলেন, সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য মন্ত্রণালয়কে নতুন ইকোসিস্টেম তৈরি করতে হবে। আমাদের অ্যাডজাস্টমেন্ট সবকিছুর সাথে এটা খুবই জরুরি এবং আমি বিটিভি রেডিও বা ইনফরমেশন ডিসেমিনেশনের জন্য যা যা করছি, যা যা করব, সেগুলোর একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন সোশ্যাল মিডিয়া। আমরা এই নির্বাচনে কিন্তু এটা দেখেছি এবং ডিসইনফরমেশন বা ন্যারেটিভ বিল্ডিং যেভাবে আসলে ইম্প্যাক্ট করে, মানে একটা ইরাক ধ্বংস করে দেওয়ার জন্য একটা বয়ান দরকার ছিল, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, ওর কিন্তু এটা ছিল না, ইট ওয়াজ প্রুভড। কিন্তু তখন সোশ্যাল মিডিয়া না থাকলেও মেইন স্ট্রিম মিডিয়া এই ন্যারেটিভটা তৈরি করেছিল এবং এটার পক্ষে একটা সম্মতি উৎপাদন করা গিয়েছিল। আর আমরা অত্যন্ত কম কনসাস একটা জাতিগোষ্ঠীর হাতে এখন এইরকম মারাত্মক একটা অস্ত্র চলে গেছে, সাথে এআই যুক্ত হয়েছে। মানে আমরা সুসানা জুলবফ যখন লিখছেন বইটা, তখন এআই এর এরকম বাড়ন্ত ছিল না, এখন সেটা হাজির হয়েছে। সো আমাদের চ্যালেঞ্জ কিন্তু অকল্পনীয় রকম বড়। আমি খুবই আস্থা রাখি, খুবই বিশ্বাস রাখি যে এই ব্যাপারে কাজ করতে সবাই প্রস্তুত আছেন। আর আমি ফ্র্যাঙ্কলি খোলাখুলিভাবে বলে ফেলাও ভালো, হয়তো বহুদিন পর বাংলাদেশে একটা জনগণের প্রতিনিধিত্বকারী সরকার ক্ষমতায় এসছে, দায়িত্বে এসছে। সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটা দায়িত্বে আসে, তার জনগণের প্রতি কমিটমেন্ট থাকতেই হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। এই সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বর্তমান সরকার ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী দুঃশাসনের তথ্য নিয়ে রচিত ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। ইতিহাসের শিক্ষা গ্রহণ করা ও চর্চা করার মাধ্যমে সঠিক সুশাসনের গতিপথ নির্ভর করে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী সরকারের ১.৫ দশকের শাসনামলে রাষ্ট্রের মালিকানা কিভাবে জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই বিষয়ে আলোকপাত করেন বইয়ের লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই অধ্যয়ন এবং এই ধরনের পুস্তক, এই ধরনের প্রকাশনা, এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। আমরা বিশ্বাস করি যে ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। এই শিক্ষার মধ্যেই সেই পথ নিহিত, যেই পথে আমরা ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যেই যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাকে অব্যাহত রাখব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুপুরে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ ইতিহাস কালুরঘাট বেতার কেন্দ্র। এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা কক্ষ পরিদর্শন করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় সংস্কৃতি সচিব মোহাম্মদ মফিদুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই হচ্ছে এই স্বাধীনতার ঘোষণা। কারণ স্বাধীনতার ঘোষণা কে দেবে? তার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধটা হবে। হু উইল লিড দ্য লিবারেশন ওয়ার? সে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
যে স্মৃতি জাদুঘর এবং দুটোই ধারাবাহিকভাবে অঙ্গাঙ্গিকভাবে আনবো নাকি এখানে একটা আলাদা কিছু করা যায়, এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এমন হতে পারে যে জিয়া স্মৃতি জাদুঘরের সাথে আমাদের এই যে কালুরঘাট বেতার কেন্দ্র, সেই যে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, এটাকে আমরা একই ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আমরা করতে পারি। তবে এখানে আলাদা মানে স্মৃতি রক্ষার জন্য যা যা করার আমরা সেটা করবো। আর আমরা এখানে আরও ভাবছি যে এখানে প্রেসিডেন্ট জিয়ার একটা স্ট্যাচু এখানে করা যায়, যদি একটা স্ট্যাচু রাখবো এবং তার ওই টেনিস মিশনের এখান থেকে টেনিস মিশনটা স্মৃতি জাদুঘরে নিয়ে গেছে সেই মেশিন টেশনগুলো। এদিকে চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিকেলে নগরীর জিয়া স্মৃতি জাদুঘরের সেমিনার হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, অযত্ন ও অবহেলায় জিয়া স্মৃতি জাদুঘরকে ধ্বংসের চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার। এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের জন্য অকৃত্রিমভাবে কাজ করে গেছেন। সংস্কৃতি সচিব মোহাম্মদ মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বক্তব্য রাখেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে পৌঁছালে তাকে স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মতবিনিময়কালে কেন্দ্রের জেনারেল ম্যানেজার ইমাম হোসাইন সার্বিক বিষয় তুলে ধরেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জনবলের সুষ্ঠু ব্যবহার, প্রশিক্ষণ প্রদান, যন্ত্রপাতির আধুনিকায়ন, বিজ্ঞাপনের আয় বাড়ানো সহ নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম, জাসাস চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ শিপন সহ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তর শীর্ষক প্রকল্প পরিদর্শন এবং কাজের সার্বিক অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেন। প্রকল্পের কাজ দ্রুততম সময়ে সম্পন্নের নির্দেশনা দেন তিনি। এছাড়া তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী চট্টগ্রাম কেন্দ্রের স্টুডিও, ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এবার উত্তাল মার্চের খবর। Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের ২৪তম দিন আজ। বাংলার ইতিহাসে এক চরম উৎকণ্ঠার দিন। ১৯৭১-এর উত্তাল মার্চের এই সময়ে একদিকে আলোচনার টেবিলে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়ার কালক্ষেপণ, অন্যদিকে করাচি থেকে গোপনে ঢাকায় অস্ত্র, গোলাবারুদ আর সৈন্য এনে জড়ো করে জান্তা সরকার। ২৪শে মার্চ পরিষ্কার হয়ে যায় সমঝোতা নয়, এদেশের মানুষের ভাগ্যে লেখা হচ্ছে রক্তক্ষয়ী সংগ্রাম। রক্ত দিয়ে মানচিত্র আঁকতে দৃঢ় প্রতিজ্ঞায় সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে বাংলার জনতা। ১৯৭১-এর ২৪শে মার্চের সেই গোধূলিই বলে দিয়েছিল মুক্তি আর বেশি দূরে নয়। আরফিন মাসুদের রিপোর্ট। ২৪ মার্চ ১৯৭১, ঢাকার আকাশ বাতাসে তখন একদিকে বারুদের গন্ধ, অন্যদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আলোচনার নামে কেবল সময় ক্ষেপণের নাটক। ইতিহাসের এই দিনে ঢাকার প্রেসিডেন্ট ভবনে চলে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উপদেষ্টা পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে তাজউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আলোচনার আর কিছু নেই। এই একটি বাক্যেই বাংলার জনতা সেদিন বুঝতে পেরেছিল আলোচনার টেবিল মূলতই পাকিস্তানিদের এক মরণ ফাঁদ। ইয়াহিয়ার উপদেষ্টাদের বৈঠক স্রেফ প্রহসন মাত্র। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক বলেন, এদেশের মানুষের কাছে পাকিস্তানিরা রাষ্ট্র ক্ষমতা যে হস্তান্তর করবে না, ২৪শে মার্চ আলোচনা ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে তা পরিষ্কার হয়ে যায়। ইয়াহিয়া খান তারা এটাকে সময় পাস করতেছিল, অত সময়ের মধ্যে অস্ত্র নিয়ে যেন চিরাং পড়ে তারা বুঝতে পারে। তাদের সাফিসিয়েন্ট অস্ত্র সৈন্য এখানে ছিল না, এই কারণে এই সময়টা কালক্ষেপণ করতেছিল।
বারবার বসতেছিল, মিটিং করতেছিল। তারা কখনোই ক্ষমতা হস্তান্তর করবে না, তাদের একটা কৌশল ছিল। এই কৌশলতে সময় অতিবাহিত করছে তারা। আলোচনা যখন ভেঙে গেল তখন তো ওই সময় এটা ধরে নেওয়া হয়েছিল যে পশ্চিমারা সমঝোতা আসবে না, অর্থাৎ ইস্ট জোনের কোনো নেতাকে তারা ক্ষমতা দিবে না, 24 তারিখে তারা দেবে না। তারা বইলে আলোচনা করতে করতে এক পর্যায়ে তারা আর কোনো আলোচনা ছাড়াই উঠে চলে গেল। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, পাকিস্তানিদের সামরিক তৎপরতা ও প্রস্তুতি টের পেয়ে বাংলার ছাত্র জনতা আর এদেশীয় পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর সদস্যরা এই সময় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন সশস্ত্র যুদ্ধের। আমরা তখন ওই প্রতিদিন আমরা মিছিল করি, প্রতিদিন আমরা যারা ট্রেনিং করাইতেছি, আমরা যারা ট্রেনিং প্রাপ্ত ছিলাম আগে আমাদের ছাত্রদের নিয়ে, তারপরে যুবকদের নিয়ে, তারপরে ইপিআরের কিছু এক সুবেদার ছিল, সুবেদার হাকিম, আমরা ওই ছেলেমেয়েদের ট্রেনিং করে প্রস্তুত করতেছি যে যদি যুদ্ধ শুরু হয় এবং বিমান আসতেছে, কার্গো উড়ে যেতেছে, দেখতেছে, এরা অবজারভেশন পার্টি পাঠাইছে পাকিস্তান আর্মি, জেলায় জেলায় কী হইতেছে আমরা দেখতেছি। কোনো কোনো সময় রাইফেল দিয়ে আমরা গুলিও করেছি। আমরা বুঝতে পারতেছি যে তাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আমরা ছাত্র, যুবক, কৃষক জনতা, আর্মি, পুলিশ, সমস্ত যারা আছে আমাদের ইপিআর, আনসার মুজাহিদ, সব তো ঐক্যবদ্ধ। এই কারণে আমাদের রিসোর্স তো কম, তো সেই জায়গাতে আমরা যাই দিয়ে পারি মোকাবিলা আমরা করবো আর কি। আমরা সেই প্রস্তুতি নিচ্ছিলাম। 25শে মার্চ ঢাকায় যখন ড্রয়িং রুমে আলোচনার নামে কেবল ফাইল চালাচালি হচ্ছিল, চট্টগ্রামে তখন আপোষ নয়, এবার আঘাতের বদলে প্রত্যাঘাতের ব্রতে গর্জে ওঠে সাধারণ মানুষ। ইতিহাসের এই দিনেও সারা দেশে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এদিন সামরিক প্রহরায় পশ্চিম পাকিস্তানি ছোট রাজনৈতিক দলের নেতারা ঢাকা ত্যাগ করে। ৭১-এর এই দিনে ধর্মঘট পালন করে ঢাকা টেলিভিশন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা। সেনাবাহিনী ও স্বাধীনতাকামী জনতার মধ্যে সংঘর্ষ হলে এই দিন রংপুরে কারফিউ ঘোষণা করে সামরিক জান্তা সরকার। নির্বিচারে গণহত্যার প্রতিবাদে কবি মোজাম্মেল হক পাকিস্তান সরকারের দেওয়া তার সিতারায়ে খিদমত খেতাব বর্জন করেন ইতিহাসের এই দিনে। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ১২৫ জন যাত্রীবাহী একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনাটি ঘটেছে পুয়ের্তো লেগুইসামো এলাকায়। এটি অ্যামাজন অঞ্চলের পুতুমাও প্রদেশের একটি প্রত্যন্ত পৌরসভা, যা পেরু ও ইকুয়েডরের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। পুতুমাও বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, নিহতের সংখ্যা ৩৪ এবং এখনও ২১ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী লকহিড মার্টিন নির্মিত হারকিউলিস C-130 বিমানটি পুতুমাওর অন্য একটি শহরে সেনা সদস্যদের পরিবহনের কাজে নিয়োজিত ছিল। প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ আরও জানান, উড্ডয়নস্থল থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে গিয়ে বিমানটি ভূপাতিত হয়। এ সময় বিমানে থাকা গোলাবারুদে আগুন ধরে বিস্ফোরণ ঘটে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে বলে জানান তিনি। পেদ্রো সানচেজ আর উল্লেখ করেন, এ ঘটনায় কোনো নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রমাণ পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রশাসন যুদ্ধের পরবর্তী ধাপ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার রূপ কী হতে পারে তা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে বলে জানা গেছে। এদিকে অগ্নিকাণ্ডসহ সেনাদের মনোবলে ধসের কারণে রণক্ষেত্র থেকে সরে গেছে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। এছাড়া ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার অনুরোধ নিয়ে বিশেষ বার্তা পেয়েছে তেহরান। সরাসরি নয়, বরং কয়েকটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ওয়াশিংটন এ আলোচনার অনুরোধ পাঠিয়েছে বলে জানিয়েছে ইরান। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরানের যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে আঞ্চলিক শক্তিগুলো। তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প বলেন, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরপর ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। Very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. I would say almost all points of agreement. ট্রাম্পের এমন ঘোষণার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে এবং চাঙ্গা হতে থাকে শেয়ার বাজার। কিন্তু আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের গণমাধ্যমগুলো। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো জানায়, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ হয়নি। ট্রাম্পের এই বক্তব্য মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানোর একটি অপকৌশল এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণ। ইরানের সংবাদ সংস্থা ফার্স নাম উল্লেখ না করে একটি সূত্রের বরাত দিয়ে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি বা কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ হয়নি। সূত্রের দাবি, উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প মূলত পিছু হটেছেন। তবে ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উত্তেজনা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং তেহরান চায় যুদ্ধ শুরু করা পক্ষ হিসেবে ওয়াশিংটন যেন এতে সরাসরি অংশগ্রহণ করে। لذا به دلیل تسلط و قدرت کافی نیازی به مینگذاری در خلیج فارس نخواهد بود. এদিকে গাজা ইস্যুতে অবস্থানের কারণে ইউক্রেনের সঙ্গে ইরানের সম্পর্ক এখন বৈরিতায় রূপ নিয়েছে। চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তার প্রস্তাব দেওয়ায় কিয়েভকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ইরান। Its entire territory a legitimate target. জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। দক্ষিণ লেবাননের ভূখণ্ড দখল করে নেয়ার ডাক দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ইসরায়েলের সীমান্ত লেবাননের দক্ষিণাঞ্চলে লিটানি নদী পর্যন্ত বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন সেতু এবং বাড়িঘরের উপর ইসরায়েলি সেনারা বোমা হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহর সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে লেবাননের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার এটি সবচেয়ে প্রকাশ্য মন্তব্য। এই পরিস্থিতির মধ্যে সোমবার ইসরায়েলের এক বেতার অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেন, লেবাননের সামরিক অভিযান সম্পূর্ণ এক ভিন্ন বাস্তবতায় শেষ হওয়া দরকার। এর মধ্যে হিজবুল্লাহকে ধ্বংসের সিদ্ধান্ত তো আছেই, তার সঙ্গে থাকবে ইসরায়েলের সীমান্ত বদলে ফেলার বিষয়টিও। তিনি বলেন, অবশ্যই প্রতিটি আলোচনাতে এটি আসা উচিত যে ইসরায়েলের নতুন সীমান্ত হতে হবে লিটানি নদী পর্যন্ত। স্মোট্রিচের দক্ষিণ লেবাননের ভূখণ্ড দখল নিয়ে এই মন্তব্যের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজও এ মাসের শুরুতেই লেবাননের ভূখণ্ড দখলে নেওয়ার পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। শেয়ার বাজারের খবর। পবিত্র শবে কদর ও ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিন বন্ধ থাকার পর লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দা ভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,954.17, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.50 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,126.02, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.15 কম। আজ 167টি কোম্পানির 74,12,760টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 18,79,23,000 টাকারও বেশি। এর মধ্যে 79টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 65টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।
ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 29 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 9 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 42 পয়সা, হংকং ডলার 15 টাকা 43 পয়সা, ইউরো 142 টাকা 56 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 86 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 21 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 4 পয়সা, ইউএই দিরহাম 32 টাকা 93 পয়সা, কুয়েতি দিনার 394 টাকা 49 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 73 পয়সা, থাই বাথ 3 টাকা 70 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 31 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 83 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। হাবিবুল বাশার সুমনকে প্রধান করে 4 সদস্যের জাতীয় দল নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বিসিবি। তার সঙ্গে নির্বাচক হিসেবে আছেন আগের প্যানেলেও দায়িত্ব পালন করা হাসিবুল হোসেন শান্ত এবং নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এই প্যানেল 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কাজ করবে। 53 বছর বয়সে হাবিবুল বাশার নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি আগে দেশের পুরুষ ও নারী দলে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ব্যাটিং কীর্তি ইতিহাসে চিরস্মরণীয়। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 3000 রান করার মাইলফলক স্পর্শ করেছিলেন বাশার। 2 দশকের অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলামের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে 20,000-এর বেশি রান রয়েছে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে তার নামের পাশে রয়েছে সর্বোচ্চ 34টি সেঞ্চুরির রেকর্ড। নাদিফ চৌধুরী, যিনি জাতীয় দলের হয়ে টি-20 খেলেছেন, অবসর নেওয়ার পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 52 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 5 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 59 মিনিটে, জোয়ার বেলা 11টা 23 মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 32 মিনিটে।